আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্টুডেন্টস ক্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাস হবে আপনাদের রসায়ন একাদশ অধ্যায় বা 11তম অধ্যায়। তো রসায়ন 11তম অধ্যায়টা যদি আমরা ভালোভাবে বুঝতে চাই, আমাদেরকে প্রিভিয়াস যে আমাদের অধ্যায়গুলো চলে গেছে, পূর্ববর্তী অধ্যায়গুলোর কিছু বিষয়ের উপর একটা দখল থাকতে হবে। তো আমি আপনাদের সামনে প্রথমত প্রিভিয়াস অধ্যায়গুলোর বা প্রিভিয়াস যে ইউনিটগুলো আছে সেগুলোর মধ্যে যেগুলো আমাদের এই অধ্যায়টা বুঝতে দরকার বা এই অধ্যায়ের সাথে রিলেটেড, ওগুলো আলোচনা করার একটু ট্রাই করছি। আমি জানি যে আপনাদের স্মরণ আছে, তারপরও আবার একটু পুনরায় স্মরণ করে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে কি, আমাদের এই অধ্যায়টার শিরোনামটা কি? এই অধ্যায়ের শিরোনাম হলো, এই অধ্যায়ের শিরোনামটা হচ্ছে আমাদের খনিজ সম্পদ, জীবাশ্ম। তো প্রথমে আমরা জানবো খনিজ সম্পদ কি বা খনিজ কি। খনিজ এটা জানার জন্য আমাদেরকে প্রথমে বুঝবো যে মৌল কাকে বলে। মৌল হচ্ছে কি বা মৌলিক পদার্থ কি? মৌল বা মৌলিক পদার্থ হলো যে পদার্থকে আমরা ভাঙলে অন্য কোনো পদার্থের মিশ্রণ সেই পদার্থের সাথে আমরা পাই না, তাকে আমরা বলতে পারি মৌলিক পদার্থ বা মৌল। তারপরে আমরা ধাতু কি? ধাতু হচ্ছে কি, যে সকল মৌল চকচকে, এটা হচ্ছে কি মানে সাধারণ ভাষায় সহজ ভাষায় যদি আমরা বুঝতে চাই, ধাতুটা এইভাবে বুঝবো, যে সকল পদার্থ চকচকে, যদি আমরা আঘাত করি একটা ধাতব শব্দ মানে ঝনঝন একটা শব্দ করবে। তারপরে হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, অর্থাৎ বিদ্যুৎ পরিবাহী সকল পদার্থকে আমরা বলতে পারি তাপ, বা বিদ্যুৎ পরিবাহী সকল পদার্থকে আমরা ধাতু বলতে পারি। তারপর কি অধাতু? অধাতু হচ্ছে কি ধাতুর বিপরীত, অর্থাৎ বিদ্যুৎ ও তাপ পরিবাহী নয় এমন পদার্থকে আমরা বলবো অধাতু। এখন উভয়ের মাঝখানে যেটা, ওটাকে আমরা বলি অর্ধধাতু বা অধাতু। পড়ে এসেছি আমরা পূর্বের ক্লাসগুলোতে। অধাতু বা অর্ধধাতুটা কি তাহলে? যে পদার্থগুলো কখনো কখনো বা কোনো সময় এরা বিদ্যুৎ পরিবহন করে আর কোনো সময় বিদ্যুৎ পরিবহন করে না। যেমন তার একটা উদাহরণ হতে পারে সিলিকন। সিলিকন হচ্ছে অনেকটা এরকম বিদ্যুৎ পরিবহন করতেও পারে, বিদ্যুৎ পরিবহন করতেও না পারে। আচ্ছা, তো এই তিনটা যদি আমাদের স্পষ্ট হয়, তাহলে আমরা এখন খনি কি ওটা একটু বুঝতে পারবো। খনি হচ্ছে কি বায়ুমণ্ডল বা বায়ু, পানি, তারপরে হচ্ছে মাটির যে যে স্থান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় দৈনন্দিন কাজে যে ধাতু, অধাতু, অর্ধধাতু, উপধাতুগুলো ব্যবহার করি, এগুলো আমরা যে এলাকাগুলো থেকে পেয়ে থাকি সেগুলোকে আমরা বলি খনি। তাহলে আপনারা তাড়াহুড়ো করবেন না, একটু মনোযোগ সহকারে শুনুন। অনেকে মনে হয় অনেকে লেখার জন্য তাড়াহুড়ো করছেন, লিখবেন না। আমি একটু পরে আপনাদেরকে লিখিতভাবে প্রত্যেকটা সংজ্ঞা দিব। তো আগে আপাতত একটু শুনে থাকুন, একটু খেয়াল করুন, বোঝার চেষ্টা করুন। মানে আমাদের রসায়নটা হচ্ছে একটার সাথে আরেকটা সম্পর্কিত, প্রত্যেকটা অধ্যায় একটার সাথে একটা রিলেটেড। তো আমরা একটা অধ্যায় যদি বাদ দিয়ে দিই তাহলে পরের অধ্যায়টা বুঝি না, এই জন্য আমাদের একটু কষ্ট হয় যে কোনো একটা অধ্যায় বুঝতে। তো আমি চেয়েছি যে এই 11তম অধ্যায়টাকে বোঝার জন্য পূর্বের ক্লাসগুলোর সাথে যেগুলো যেগুলো সম্পর্ক রাখে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আচ্ছা, এই খনিটা বোঝার জন্য আমি আপনাদেরকে ধাতু, অধাতু, অর্ধধাতু অলরেডি বলে দিয়েছি, আশা করি বুঝছেন। তো সেখান থেকে খনিজকে আমরা খনি বলতে পারি। এখন খনি বা খনিজ, যে দেশগুলোতে খনি রয়েছে বিভিন্ন ধরনের পদার্থের, যেমন আমাদের খনিজ কি কি হতে পারে? আমরা সাধারণত সবাই জানি গ্যাসের খনি হতে পারে, তারপরে হচ্ছে অক্সিজেনেরও খনি হতে পারে, আর আরো অনেক ধরনের পদার্থ আছে যাদের খনি রয়েছে। যেমন আমরা দশম অধ্যায়ে পড়ে এসেছি, পুরো পৃথিবীতে বা ভূত্বকের মধ্যে আমরা প্রায় 46% অক্সিজেন পেতে পারি, মানে অক্সিজেনের খনি আসছে প্রায় 46%। তারপরে হচ্ছে সিলিকন রয়েছে প্রায় 27%, আয়রন রয়েছে, আমাদের অ্যালুমিনিয়াম রয়েছে 8.4%, তারপরে হচ্ছে আমাদের আয়রন রয়েছে 5%, ম্যাগনেসিয়াম
রয়েছে আমাদের 2%, সোডিয়াম অথবা পটাশিয়াম, সোডিয়ামও 3%, পটাশিয়ামও 3% এবং অন্যান্য 2%। তারপরে ক্যালসিয়াম হচ্ছে 4%। একটা পার্সেন্টেজ আমরা পড়ে এসেছি আমাদের 10ম অধ্যায়ে। ওখান থেকে বোঝা যাচ্ছে যে মানে খনি, আমাদের ভূত্বকে যে খনি আছে, খনিগুলোর কি পরিমাণ কোথায় আছে, ওই চার্টটা দেখে আপনারা দেখে আসতে পারেন। ওই চার্টটার মধ্যে আমরা বুঝতে পারি কতটুকু আছে। তো এগুলোও খনি, এগুলোরও খনি রয়েছে। তো এই অধ্যায়টা মূলত আমরা এই খনি রিলেটেড কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এখন হচ্ছে কি আরো কি কি হতে পারে, যেমন তারপরে রয়েছে একটা খনি আর একটা জীবাশ্ম খনি, জীবাশ্মেরও খনি রয়েছে। তো খনি বলতে আমরা সাধারণত একটা জিনিস বুঝবো না, খনি হচ্ছে কি অনেক কিছুর হতে পারে। এই যে আমি কিছুক্ষণ আগে যেগুলো বললাম এগুলো হতে পারে, জীবাশ্ম হতে পারে। এখন আপনার প্রশ্ন হতে জীবাশ্মটা তাহলে কি, এটাই হচ্ছে কি আমাদের আসল বিষয়, জীবাশ্মটা কি। তো জীবাশ্মটা যদি আমরা জীবাশ্ম যদি সংজ্ঞা দিই তাহলে বলবো জীবাশ্ম হচ্ছে কি অনেক অনেক বা বহু বছর ধরে মাটির নিচে পড়ে থাকা বিভিন্ন প্রাণী উদ্ভিদের ধ্বংসাবশেষকে জীবাশ্ম বলতে পারি। এটা হচ্ছে কি জীবাশ্মের একটা সংজ্ঞা, মানে জীবাশ্মের একটা পরিচয়। তো জীবাশ্মটা অ্যাকচুয়ালি কিভাবে আসে, কিভাবে এটা সৃষ্টি হয়, আমরা যদি সেটা বুঝতে চাই আমাদের অধ্যায়টার মধ্যে সেটা নিয়ে মূলত আলোচনা করা হবে। তো জীবাশ্মটা যদি কোত্থেকে আসে, কিভাবে সৃষ্টি হয়, সেটা যদি আমরা বুঝতে চাই, আমরা প্রথমত হচ্ছে কি কয়েকটা বিষয় আমাদের উপর দখল, কয়েকটা বিষয়ের উপর একটা আমাদের ধারণা থাকতে হবে। প্রথম যেটা সেটা হচ্ছে তাপ। তাপ কি, তাপ বলতে আমরা কি বুঝি? তাপ হলো এমন একটা শক্তি বা এক প্রকার শক্তি যা একটা বস্তুকে, এক প্রকার শক্তি যা আমাদেরকে গরম বা ঠান্ডার একটা অনুভূতি দেয়। গরম অথবা ঠান্ডা যে কোনো একটা অনুভূতি দেয়, এই শক্তিটাকে আমরা বলি তাপ। তাহলে তাপমাত্রা কি? তাপমাত্রাটা হলো একটা বস্তু তাপীয় অবস্থা যা নির্ধারণ করে বস্তুটি যদি অন্য কোনো বস্তুর তাপীয় সংস্পর্শে আসে তাপ গ্রহণ করবে না ছাড়বে, তাকে আমরা বলি তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রাটা হলো একটা তাপীয় অবস্থা, আর তাপ হলো এক প্রকার শক্তি। এটা আর তাপমাত্রা তাপের মধ্যে একটা পার্থক্য। আচ্ছা, তাপমাত্রাটা যদি আপনারা একটু বুঝতে পারেন তাহলে গলনটা আমরা বুঝবো, গলনাঙ্ক বুঝবো। গলনটা হলো, আমরা জানি একটা পদার্থের 3টি অবস্থা, কঠিন, তরল, বায়বীয়। চতুর্থটা আমরা আপাতত বাদ দিই, প্লাজমা যেটা অবস্থা সেটা বাদ। আপাতত আমরা এই 3টার মধ্যে একটু থাকি। তো কোনো একটা পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হওয়াকে আমরা বলি গলন। তো এখন এই গলন যদি বুঝি আমরা গলনাঙ্কটা বুঝতে পারবো। গলনাঙ্কটা কি? গলনাঙ্কটা বুঝতে হলে যে আমরা তাপমাত্রা একটু আগে পড়ে এসেছি, তাপমাত্রাটার সাথে রিলেটেড হচ্ছে গলনাঙ্ক। আরেকটা হচ্ছে কি চাপ। তাহলে তাপমাত্রার সংজ্ঞা যখন দিব আমরা, যদি গলনাঙ্কের সংজ্ঞাটা যখন দিই তখন আমরা বলবো এক বায়ুমণ্ডলীয় চাপ এবং যে তাপমাত্রা বা এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় একটি পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হয়, তাহলে যে তাপমাত্রায়, ওই তাপমাত্রাটাকে বলবো আমরা বস্তুটির গলনাঙ্ক। যেমন পানির কথা যদি আমরা চিন্তা করি, পানির কঠিন রূপ হচ্ছে কি বরফ। বরফটা সাধারণত পানিতে পরিণত হতে শুরু করে বা তরলে পরিণত হতে শুরু করে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এক বায়ুমণ্ডলীয় চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে আমরা এই 0 ডিগ্রি সেলসিয়াসটাকে বলতে পারি পানির গলনাঙ্ক। তাহলে চলুন আমরা স্ফুটন বা স্ফুটনাঙ্কটা কি আরো সহজ। স্ফুটনটা আমরা অলরেডি পড়েছি যে একটা বস্তু বা একটা পদার্থ তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি স্ফুটন। তাহলে স্ফুটনাঙ্কটা কি? সহজ একবার, এক বায়ুমণ্ডলের চাপে যে তাপমাত্রায়, তাপমাত্রাটাই হচ্ছে আসল, যে তাপমাত্রায় একটা পদার্থ তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থা বা গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয় তাকে আমরা বলতে পারি, বা সেই তাপমাত্রাকে আমরা বলবো ওই বস্তুর, ওই পদার্থের স্ফুটনাঙ্ক। তাহলে আমাদের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কটা যদি ভালোভাবে আমরা বুঝতে পারি তাহলে আরেকটা বিষয় আমরা একটু প্রসিড করতে পারি। পরবর্তী বিষয়টা হলো, মূলত আমি আপনাদেরকে এটা বোঝানোর জন্য চাচ্ছি যে আমাদের জীবাশ্মটা কিভাবে উৎপন্ন হয়। জীবাশ্মটা ভালোভাবে বোঝার জন্য এই বিষয়গুলোর প্রতি আমাদের দখল, এই বিষয়গুলোর উপর একটা আমাদের ধারণা থাকতে হবে। এই বিষয়গুলো আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি। তো
এবার হচ্ছে কি আমরা জানবো পদার্থের অবস্থান। আমরা সপ্তম অধ্যায়ে পড়ে এসেছি পদার্থের অবস্থান হচ্ছে কি, বা পদার্থের অবস্থার পরিবর্তনটা হচ্ছে কি দুই ধরনের। পদার্থের অবস্থার পরিবর্তনটা দুই ধরনের বলতে, এক হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। তো আমরা ভৌত পরিবর্তন বলতে কি বুঝি, অনেকে বুঝি অনেকে বুঝতে পারি না, তো আমি সবার উদ্দেশ্যেই বলি। ভৌত পরিবর্তনটা হচ্ছে একটা বস্তু এক রূপ থেকে অন্য রূপে যাবে, কোন ধরনের রাসায়নিক বন্ধনটা, তাদের যে একটা রাসায়নিক গঠন রয়েছে সেটা পরিবর্তন হবে না। অর্থাৎ পানি জাস্ট বরফ থেকে পানিটা তরলে, একটা বস্তু যেমন H2O যদি বলি, এটা বরফ থেকে পানি হচ্ছে, পানিতে আবার তরলে হচ্ছে, তরল থেকে আবার কোথায় চলে যাচ্ছে, বাষ্পে চলে যায়, কিন্তু এটা পানি থেকে H2O এর পরিবর্তন হচ্ছে না। এটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি, এটা আমরা ভৌত পরিবর্তন বলি। যে কারণ হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি ভঙ্গ হয় না। তো যদি বরফ থেকে তরলে হয়, তরল থেকে বাষ্পে যায়, কারণ এই বন্ধনটা বজায় থাকে, এই জন্য এটা হচ্ছে ভৌত পরিবর্তন। আচ্ছা, তাহলে রাসায়নিক পরিবর্তন কি? রাসায়নিক পরিবর্তন হচ্ছে কি, একটি পদার্থ এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হবে, তার রাসায়নিক বন্ধনটা এখানে ভেঙে যাবে, সম্পূর্ণ নতুন একটা ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত হবে, তাকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন। তাহলে ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, স্ফুটনাঙ্ক, তাপমাত্রা, এগুলো যদি আমাদের অনেক বুঝে আসে তাহলে আমরা বলতে পারি জীবাশ্মটা কিভাবে সৃষ্টি হয়। তাহলে চলুন দেখি কিভাবে সৃষ্টি হয়। বলি, আমাদের এই পৃথিবীর বয়স কিন্তু আমাদের মতো বয়স না, আমাদের আগেও অনেক পূর্বপুরুষ চলে গেছে। তার মানে আমাদের পৃথিবীর বয়সটা একটা আমাদের বইয়ে দেওয়া আছে, আনুমানিক এর বয়স হচ্ছে কি 4.5 বিলিয়ন বছর। অর্থাৎ এটা বলতে পারবো না কতটুকু হবে, একটু চিন্তা করে, বিলিয়ন বছর 4.5 মানে প্রায় 450 কোটি বছর বলতে পারি এরকম। তো আজ থেকে প্রায় 400 থেকে 500 মিলিয়ন বছর আগে আমাদের এই যে বসতি আছে পৃথিবীতে, এই বসতিটা কিন্তু ছিল না। তখন কেমন ছিল, বন জঙ্গল ছিল, চারপাশে গাছগাছালি এগুলো ছিল। তো আমরা জানি আমাদের প্রতি বছরে বা প্রতিদিনই বিভিন্ন ধরনের দুর্যোগ হয়ে থাকে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন দেশে, পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তে দুর্যোগ হচ্ছে, সুনামি, ভূমিকম্প, বিভিন্ন নানা ধরনের দুর্যোগ হচ্ছে। এই দুর্যোগের কারণে পৃথিবীর উপর যে গাছপালা, তো মানুষ, তারপরে প্রাণী আছে, এগুলো কিন্তু স্থির কনস্টেবল থাকতে পারছে না। তারা কিন্তু কি হচ্ছে, তারা মারা যাচ্ছে, তাদের মৃত্যু ঘটছে, বিভিন্ন গাছগাছালি কি হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, প্রাণী মরে যাচ্ছে। তো এগুলো মরে যাওয়ার পরে তখন এগুলো কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় থাকছে না, এগুলো কি হচ্ছে, মাটির নিচে চলে যাচ্ছে, বা পৃথিবীর যে নিচু এলাকা আছে সেগুলোতে চলে আসছে। তারপর আবারও যখন ভূমিকম্প হচ্ছে এগুলো আরো নিচে যাচ্ছে, এভাবে যেতে যেতে মাটির নিচ থেকে নিচে অতল তলে তলিয়ে যাচ্ছে। এখন দেখুন, যত নিচে যাচ্ছে তার উপর একটা চাপ বাড়ছে। চাপ আমরা জানি একটা একক ক্ষেত্রফলের উপর কতটুকু বল প্রয়োগ হচ্ছে সেটা আমরা জানি, চাপ। পদার্থে আমরা পড়ে এসেছি পদার্থবিজ্ঞানে। আসলে পদার্থবিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি গুলো সব হচ্ছে কি একটার সাথে একটা সম্পর্কিত। তো আমরা যদি সবগুলো যদি একটু একটার সাথে একটা সম্পর্ক দিয়ে যদি শিখতে পারি, আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি গুলো অনেকটা সহজ হয়ে যায়। যেমন আমি আপনাদেরকে এখন যে তাপ বললাম, এটা আমাদের ফিজিক্সের বিষয়, মানে ফিজিক্সের সংজ্ঞাটা আছে। তো আচ্ছা, যাই হোক, তো বলতে চাচ্ছি যে যখন এই বস্তুগুলো, প্রাণী, তারপরে মানুষ বলে, আর আমরা একটা মানুষকেও তো অনেক তলে অনেক মাটির অনেক গভীরে কবর দিয়ে থাকে, আর ওটা কি ওখানে মানুষ থাকে, সেটা কি হয়ে যায়, পৌঁছে জায়গা। আচ্ছা, তো এখন যখন এগুলো মাটির নিচ থেকে নিচে চলে যাচ্ছে তখন এদের উপর একটা চাপ বেড়ে যাচ্ছে, এক। তারপর হচ্ছে যত নিচে যাচ্ছে সেখানে বায়ুর অনুপস্থিতি, বায়ু নাই বললেই হয়, বায়ুর অনুপস্থিত। তারপরে হচ্ছে বায়ুর অনুপস্থিতির কারণে কি হচ্ছে, ওখানে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আমরা যে তাপমাত্রা বলতে আমরা বুঝি তাপীয় অবস্থা, সেই তাপীয় অবস্থাটা ওখানে বেড়ে যাচ্ছে, চাপ বাড়ছে, তাপমাত্রা বাড়ছে, ফলে কি হচ্ছে, আর আমরা জানি একটা বস্তুকে যখন আমরা তাপ দিই, বস্তুটা কিন্তু আর নিজ আপন অবস্থায় থাকে না, হয় এটা বাষ্পে পরিণত হয়, না হয় সেটা কিন্তু কঠিনে যায় না, হয় কঠিন থেকে তরলে আসে, তরল থেকে বাষ্পে যায়, এইভাবে আরো ধরনের পরিবর্তন হতে পারে। অর্থাৎ ভৌত পরিবর্তন বা তার রাসায়নিক পরিবর্তন একটা না একটা ঘটতেই পারে। তো তাপমাত্রা আর চাপ যেহেতু বাড়তেই থাকছে, তারপরে সময়ও অতিবাহিত হচ্ছে। দেখুন কত কোটি 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 বছর চলে গেছে পৃথিবীর বয়স,
যখন এটা বাড়ছে তত তত কি হচ্ছে, এই এই মৃত প্রাণী আর উদ্ভিদগুলোর মধ্যে একটা পরিবর্তন হচ্ছে, রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন, সব মিলিয়ে কি দাঁড়াচ্ছে, তাপমাত্রা, চাপ, রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তনের কারণে নতুন একটা পদার্থে পরিণত হচ্ছে এগুলো। সেগুলো আর গাছে নাই, সেগুলো আর মানুষের রূপে নাই, প্রাণীর রূপে নাই, সেগুলো নতুন একটা জিনিসে পরিণত হচ্ছে, যাকে আমরা বলি জীবাশ্ম। এখন এই জীবাশ্মটা অ্যাকচুয়ালি এই জীবাশ্মটা কি হয়ে গিয়েছে, আর তিনটা জিনিসও পরিণত হয়। সাধারণত আমরা জীবাশ্ম বলতে তিনটা জিনিসকে ইন্ডিকেট করে থাকি, পেট্রোলিয়াম, কয়লা, তারপরে আরেকটা হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাস, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। প্রাকৃতিক গ্যাস, কয়লা, তারপরে হচ্ছে পেট্রোলিয়াম, এই তিনটা জিনিসে পরিণত হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই অধ্যায়ে আমরা মূলত এই জীবাশ্ম নিয়েই পড়বো, আরো বিস্তারিত আলোচনা করব সামনে। আজকে আমরা জাস্ট জেনে রাখি এতটুকু। আচ্ছা, তো এখন প্রথমে আমরা জীবাশ্মটা বুঝতে পারলাম। এখন জীবাশ্ম জ্বালানি কি, অবভিয়াসলি বুঝে গেছেন যে জীবাশ্ম জ্বালানিটাকে আমরা যে বিভিন্ন এই পদার্থগুলো যেহেতু শক্তি উৎপাদনের জন্য আর বিভিন্ন কারণে জ্বালানি হিসেবে ব্যবহার করি, এই জন্য এগুলোকে আমরা জীবাশ্ম, কয়লা, গ্যাস, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এইগুলোকে আমরা বলতে পারি জীবাশ্ম জ্বালানি। তারপরে হচ্ছে যে একটা, তো এখন এই খনিজ বা খনিকে আমরা সম্পদ কেন বলতেছি, এটা তো আরো সহজ। কেন সম্পদ বলতেছি, আমরা জানি যে দেশের খনি রয়েছে বা খনিজ আছে যাদের, তারা একটু সমৃদ্ধ হয়, ডেভেলপড কান্ট্রি হয়, তারা কারণ তারা নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি অন্যান্য দেশে ওইগুলো রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, মানে তাদের অর্থনীতিতে বিরাট একটা ভূমিকা পালন করছে, তাই আমরা এগুলোকে খনিজ সম্পদ বলি। তাহলে এটা ছিল আমাদের একটা শিরোনাম। এই শিরোনামটা আপনাদেরকে বোঝানোর জন্য এতগুলো কথা বললাম। আশা করি আপনারা বুঝছেন। আসলে শিরোনাম মানেই আমরা শিরোনাম বোঝার জন্য যে এত সময় দিলাম, কেন দিলাম, আমাদের অধ্যায়টা কি নিয়ে আলোচনা করবে সেটা যাতে আমাদের মাথায় চলে আসে, এই জন্য আমরা শিরোনাম দেখে ভাবার চেষ্টা করব। কি কি এই শিরোনামের সাথে সম্পর্কিত সেটা একটু বোঝার চেষ্টা করবো, তাহলে আমাদের অধ্যায়টার প্রতি একটা মজা আসবে। অধ্যায়টা পড়তে আমরা অনেকটা মজা পাবো এবং ইন্টারেস্টিং হবো, সেটা বোঝার জন্য আগ্রহী হব। তখন আমাদের মধ্যে কঠিন কি, এটা অধ্যায়টা এত কঠিন কেন, এই ধরনের কোনো ধারণা আমাদের মধ্যে থাকবে না। আমরা অনায়াসে কঠিন হলেও সেটাকে সহজ মনে করে পড়ে ফেলবো। আচ্ছা, তো এই অধ্যায়ের মধ্যে আরেকটা যে বিষয়, আমরা কয়লা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাবো। তারপরে মানে আমি এই ভিডিওতে সাধারণত এই ভিডিওতে আমি কয়লা নিয়ে একটা ধারণা দিব, তারপরে আপনাদেরকে আরো ধারণা দিব প্রাকৃতিক গ্যাস নিয়ে, তারপর পেট্রোলিয়াম নিয়ে। তো পেট্রোলিয়াম নিয়ে ধারণাটা দেওয়ার জন্য আপনাদেরকে প্রিভিয়াস যে অধ্যায় চলে গেছে তার একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে কি স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক আপনারা পড়ে ফেলেছেন, আমিও একটু আগে বলেই দিয়েছি স্ফুটনাঙ্ক আপনারা বুঝছেন। তাহলে আমরা বুঝি পাতনটা কি। পাতনটা বুঝলে আমরা পেট্রোলিয়ামটার বিস্তারিত আলোচনা বুঝতে পারবো। পাতনটাই হচ্ছে সবচেয়ে কঠিন বিষয় আমাদের এখানে। পাতনটা আমরা বুঝতে পারি না, আংশিক পাতন কি জিনিস এটা। তো পাতনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। পাতনটা হলো, আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ে এসেছি, বাষ্পীভবন প্লাস ঘনীভবন হচ্ছে কি আমাদের পাতন। তাহলে কি বুঝলাম না, বাষ্পীভবন আর ঘনীভবন হচ্ছে প্লাস, এটা কি অ্যাকচুয়ালি। তাহলে আমরা বুঝি একটা তরল পদার্থকে যদি আমরা বাষ্পে পরিণত করি তাহলে আমরা এটাকে বলি বাষ্পীভবন। এখন ওই বাষ্পকে যদি আমরা তরলে পরিণত করি তাকে আমরা বলি কনসেন্ট্রেশন বা বলতে পারি এটাকে ঘনীভবন। তাহলে তরলকে আমরা বাষ্পে পরিণত করলাম, আবার বাষ্প থেকে তরলে নিয়ে আসার প্রক্রিয়াটাকে আমরা বলি ডিস্টিলেশন বা পাতন। তাহলে পাতন বলতে অ্যাকচুয়ালি একটা পদার্থকে তরল থেকে বাষ্পে, বাষ্প থেকে তরলে নিয়ে আসার প্রক্রিয়াকে আমরা বলতে পারি পাতন। তো পাতন যদি আপনারা বুঝে যান তাহলে আমরা আংশিক পাতনটাও বুঝবো। একটু পরে আপনাদেরকে আংশিক পাতনটা আমি ভালো করে বোঝাবো। পেট্রোলিয়ামের যখন ব্যাখ্যা দিব সম্পূর্ণ, আমরা লিখিতভাবে পেট্রোলিয়ামের ব্যাখ্যাটা পড়বো, তখন পেট্রোলিয়াম নিয়ে যে ধারণাগুলো আমাদের থাকা দরকার সেগুলো নিয়ে আলোচনা করছি, সেগুলোর মধ্যে আংশিক পাতনটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই ছিল আমাদের কিছু এই ভিডিওটা ভালোভাবে বোঝার জন্য প্রাথমিক ধারণা। এগুলো যদি আপনাদের এতক্ষণ যা বলেছি তা যদি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয় তাহলে আমরা লিখিতভাবে শুরু করতে পারি। তো শুরু করার আগে আপনাদেরকে মানে গতানুগতিকভাবে একটা রিকোয়েস্ট করে যাব, আপনি যদি আমার নতুন যদি ভিউয়ার হন, প্লিজ হিট দ্য subscribe button and press the like button and share my videos to your friends.
ওকে, তাহলে শুরু করা। যদি আমরা ভালো করে বুঝতে চাই তো কতগুলো বিষয় আছে যেগুলোর প্রতি আমাদের একটা ধারণা থাকা উচিত। তো সেখান থেকে আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। এক নম্বর হচ্ছে ধাতু। ধাতুটা কি আমি এখানে সংজ্ঞা লিখিয়ে দিয়েছি। ধাতুটা আমি জানি, আপনারা জানেন, তারপর আমি একটু স্মরণ করে দেওয়ার চেষ্টা করছি। ধাতু হলো যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে আমরা ধাতু বলি। আর অধাতু কাকে বলি? যে সকল মৌল ইলেকট্রন গ্রহণ করে, এটাই হচ্ছে মূল কথা, ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে আমরা অধাতু বলি। আর অপধাতু কি? মানে মাঝখানে যে সকল মৌল কোনো কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে আবার কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা বলি অপধাতু বা অর্ধধাতু। অপধাতুর অপর নাম হচ্ছে অর্ধধাতু। আচ্ছা, এটা ছিল একটা বিষয়। আরেকটার প্রতি আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে সেটা গলন। গলনটা কি? গলনটা অ্যাকচুয়ালি গলন হলো তাপ প্রয়োগ করে কোনো একটা কঠিন পদার্থকে কোনো পদার্থের কঠিন অবস্থা হতে তরল অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে আমরা গলন বলতে পারি। তাহলে গলনটা কি? বুঝতেই পারলাম, একটা পদার্থ সে কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গলন। যেমন পানির ব্যাপারটা যদি আমরা চিন্তা করি, বরফ হচ্ছে কি একটা কঠিন পদার্থ, সেটা পানিতে পরিণত হওয়া, কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে, এটা হচ্ছে গলন। আর গলনাঙ্কটা কি? গলনাঙ্কটা হচ্ছে, গলনাঙ্কের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস সবসময় উল্লেখ করতে, একটা এক বায়ুমণ্ডলীয় চাপ আর একটা হচ্ছে যে তাপমাত্রা। আচ্ছা, এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন অবস্থা হতে তরল অবস্থায় পরিণত হয় তাকে আমরা বলবো গলনাঙ্ক। গলনাঙ্ক বলার সাথে সাথে আমাদেরকে তাপমাত্রা, কারণ অ্যাকচুয়ালি গলনাঙ্ক বলতে আমরা একটা নির্দিষ্ট একটা তাপমাত্রাকে ইঙ্গিত করতে চাই, তো এই জন্য আমাদেরকে গলনাঙ্ক বলার সময় এই তাপমাত্রাটা উল্লেখ করতে হয়। তাহলে বুঝতেই পারছেন এখানে গলনাঙ্ক বলে আমরা যদি গলনাঙ্ক কোথায় পাই বুঝতে হবে আমাদেরকে, ওখানে আমাদের একটা তাপমাত্রার কথা বলার চেষ্টা করছে, যে আমরা কিছুক্ষণ পরেই পাবো গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক নিয়ে কথা পাবো। তো আমরা তার আগে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক নিয়ে ধারণাটা স্পষ্ট করে নিই। আচ্ছা, তো স্ফুটন, এবার আসবো গলনের পরে স্ফুটনটা কি? স্ফুটনটা হচ্ছে কি তরল পদার্থ বা যে কোনো একটা পদার্থ তরল থেকে কঠিনে পরিণত বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে আমরা বলবো স্ফুটন। যে তাপ প্রয়োগের ফলে কোনো পদার্থ তরল অবস্থা হতে গ্যাসীয় অবস্থায় পরিণত হওয়াকে আমরা স্ফুটন বলি। আর স্ফুটনাঙ্কটাও একই, একটা তাপমাত্রা। এক বায়ুমণ্ডলীয় চাপে যেই তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, মানে বাষ্প হয়ে যায়, তাকে আমরা বলতে পারি স্ফুটনাঙ্ক। আপনারা এগুলো অলরেডি পড়ে ফেলেছেন সবাই, আমি জাস্ট একটু স্মরণ করে দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে অবশ্যই একটা জিনিস পড়েছেন, সেটা হচ্ছে কি পাতন কি? আমরা পাতন, সাবলিমেশন, তারপরে সাবলিমেশন অর্থাৎ ঊর্ধ্বপাতন, আর একটা পাতন পড়েছি ডিস্টিলেশন। ডিস্টিলেশন, সাবলিমেশন এগুলো আমরা পড়েছি দ্বিতীয় অধ্যায়ে। তারপরে একটু স্মরণ করে দিচ্ছি, পাতনটা বলতে বোঝায় যে আমরা কোন একটা পদার্থ তরল থেকে বাষ্পে এবং পুনরায় বাষ্প থেকে তরলে নিয়ে আসাকে পাতন বলা হয়। তাহলে যে প্রক্রিয়ায় আমরা কোনো একটা পদার্থকে তরল থেকে বাষ্পে, বাষ্প থেকে তরলে পরিণত করি তাকে আমরা বলতে পারি পাতন। তাহলে পাতনের জন্য দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে কি বাষ্পীভবন আর একটা ঘনীভবন। বাষ্পীভবনটা হচ্ছে কি আমরা তরল থেকে পদার্থটাকে তরল থেকে আমরা বাষ্পে পরিণত করবো, এটা হচ্ছে বাষ্পীভবন। তারপরে আবার পুনরায় শীতলীকরণ বা ঘনীভবন প্রক্রিয়ায় সেটাকে আমরা বাষ্প থেকে তরলে পরিণত করবো, এটাকে বলা হচ্ছে পাতন। এই পাতনটাই আমাদের মেইন বিষয়। পাতন আর স্ফুটনাঙ্কই আমাদের খুবই গুরুত্বপূর্ণ এখানের মধ্যে। আচ্ছা, আমাদের অধ্যায়টার নামের প্রতি যদি আমরা একটু লক্ষ্য করি, অধ্যায়ের নাম হচ্ছে খনিজ সম্পদ আর জীবাশ্ম। তো খনিজ সম্পদ বললো কেন? আমাদের অ্যাকচুয়ালি খনিজ সম্পদটা একটু জানা উচিত। তো সেই জন্য আমি আপনাদের সামনে খনিজ আর খনির একটা সংজ্ঞা উল্লেখ করেছি। দেখুন, খনিজ আর খনি এটা কিছুটা আমি আলোচনা একটু আগেই করেছি, তো এখন আমরা একটু লিখিতভাবে দেখার চেষ্টা করি। মাটি, পানি ও বায়ুমণ্ডলের যে এলাকা থেকে বিভিন্ন প্রয়োজনীয় ধাতু অধাতু জানি আমরা,
ও জ্বালানি, মানে আমাদের আমাদের দৈনন্দিন কাজে তো আমরা হাজার হাজার ধাতুর জিনিস ব্যবহার করতেছি, আমরা বলতেও পারি না, অধাতু ব্যবহার করতেছি। তারপর বিভিন্ন জ্বালানি, বিশেষ করে রান্নার কাজে আমরা ব্যবহার করতেছি। তারপর এই জ্বালানি, ধাতু, অধাতু জ্বালানি যা পাওয়া যায় মাটি, পানি, বায়ুমণ্ডলের যে এলাকাগুলো থেকে আমরা এগুলো পেতে পারি সেগুলোকে আমরা বলতে পারি খনিজ। আর হচ্ছে অপর নাম হচ্ছে খনি, খনিজ বা খনিজ কোনো একটা বলতে পারি। এখন আমাদের এই খনিজটা 3 ধরনের হয়। একটা হচ্ছে কি কঠিন, তরল, বায়বীয়। এই কঠিনটার উদাহরণ হতে পারে কয়লা, তরল যেমন পেট্রোলিয়াম, পেট্রোলিয়ামটা তরল হয়। তারপর প্রাকৃতিক গ্যাস, বায়বীয়, বুঝতেই পারছেন। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের জীবাশ্ম। তাহলে আমাদের পরের অংশটা হচ্ছে, তো আমরা তো খনিজটা বুঝতে পারলাম, তাহলে সম্পদ কেন বলে? বুঝতেই পারছেন আমাদের খনিজটা অ্যাকচুয়ালি আমাদের যে কোনো একটা দেশের অর্থনীতিতে এত যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা বলা যাবে না। খুবই খুবই প্রচুর পরিমাণে একটা বৈদেশিক মুদ্রা অর্জনে, নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খনি। যাদের খনি আছে তারা অনেক সমৃদ্ধি হয়, মানে অনেক উন্নতি আসে, ওই দেশে অনেক উন্নত হয় তুলনামূলক। তো আমাদের দেশেও আছে বিভিন্ন গ্যাসের খনি আছে আমাদের দেশেও। আচ্ছা, তো জীবাশ্মটা এখন হচ্ছে কি পরের অংশ জীবাশ্ম। তার মানে আমরা বুঝতে পারছি খনিজ হচ্ছে একটা বিশাল জিনিস, তার কিছু একটা অংশ হচ্ছে কি জীবাশ্ম। তো জীবাশ্মটা কি? জীবাশ্ম হচ্ছে কি বহু প্রাচীন কালের উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহে, উদ্ভিদ এবং প্রাণী উভয়টার মৃতদেহ হতে পারে। যে ধ্বংসাবশেষটা মাটির নিচে আমরা পাই বা পাওয়া যায় তাকে আমরা বলতে পারি জীবাশ্ম। তাহলে যদি এটা মৃত না হয়, জীবিত হয়, তাহলে এটাকে আমরা জীবাশ্ম বলতে পারবো না। মৃত এবং ধ্বংসাবশেষ, একদম শেষ হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে হবে মাটির মতো এরকম, তো এগুলোকে আমরা জীবাশ্ম বলতে পারি। এখন এই জীবাশ্মগুলো আর কিন্তু মৃত প্রাণীতে থাকে না, এগুলো একটা রূপান্তরিত হয়ে যায়। একটু আগেই বলেছিলাম যে জীবাশ্মগুলো আসলে জীবাশ্মগুলো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এগুলো মাটির তলতে, মানে যত গভীরে যেতে পেরেছে এগুলো, মানে কি বলবো, এগুলো মাটির অতল তলে তলিয়ে গিয়েছে। মানে এই যদি একটা আমরা ইঙ্গিত যদি একটা দিই, যেমন পেট্রোলিয়াম, সাধারণত আমরা পেট্রোলিয়ামটা পাই 5,000 ফুট নিচ থেকে। 5,000 ফুট নিচ, মানে কল্পনা করতে পারছেন যে 5,000 ফুট বলতে কতটুকু বোঝানো হচ্ছে। আমরা যদি একটু হিসাব করি, একতলা বিল্ডিং সমান আমরা সাধারণত 12 ফুট হয়, তাহলে 5,000-এর মধ্যে আমি একটি ক্যালকুলেশন করেছি 400 তলা হতে পারে, 420 থেকে 15। তো 420 তলা মানে এবার কতটুকু গভীর হতে পারে চিন্তা করুন। তো জীবাশ্মগুলো এত নিচে থাকে, আর এত নিচে যায় কিভাবে? এগুলো একদিনে যায় না, অনেক সময় লেগেছে। এবং এগুলো যত নিচে গেছে প্রাকৃতিক দুর্যোগের কারণে, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, সুনামি, এগুলোর কারণে যত মাটির নিচে যেতে 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 তারপরে যাওয়ার কারণে কি হচ্ছে, যত নিচে যাচ্ছে চাপ তত বাড়ছে, একটার উপর একটা চাপ বাড়ছে। আবার যত নিচে যাচ্ছে ওখানে বায়ুর অনুপস্থিতি, ওখানে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাপমাত্রাও বাড়ছে বায়ুর, আর বায়ুর অনুপস্থিতি, তাপমাত্রা, উচ্চচাপ, সব মিলিয়ে কি হচ্ছে, আবার এখানে সময়ও অতিবাহিত হচ্ছে। সব মিলিয়ে এটা দাঁড়াচ্ছে এদের ওখানে পরিবর্তন হয়ে যাচ্ছে। এগুলোর একটা পরিবর্তন হতে শুরু করে আমাদের মৃতদেহগুলোর। কিরকম পরিবর্তন? একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, আর একটা হচ্ছে ভৌত পরিবর্তন। 2 ধরনের পরিবর্তন হয়ে থাকে। রাসায়নিক পরিবর্তনটা যদি আমরা একটু বুঝতে পারি, বা সপ্তম অধ্যায়ে আমরা পড়ে এসেছি রাসায়নিক পরিবর্তন আর ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তনটা অ্যাকচুয়ালি হচ্ছে যে একটা পদার্থ, যে কোনো একটা পদার্থ বা যদি তার রাসায়নিক একটা যে গঠন সেটা না ভেঙে যদি আমরা জাস্ট এক রূপ থেকে অন্য রূপে যাই, তাকে আমরা বলতে পারি ভৌত পরিবর্তন। যেমন পানি যদি তরল থেকে কঠিনতে বা বরফ হলো, আবার বরফ থেকে তরলে, আবার বাষ্পে, এরকম রূপান্তরিত হলে এটা কোনো রাসায়নিক পরিবর্তন, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। তাহলে আমাদের জীবাশ্ম যেগুলো মৃতদেহ, এগুলোর ভৌত পরিবর্তন হয়, আবার রাসায়নিক পরিবর্তনও হয়। তার মানে রাসায়নিক পরিবর্তন বলতে, রাসায়নিক পরিবর্তন হওয়ার কারণেই তো আমাদের যে অ্যাকচুয়ালি এই যে আমরা কয়লা বা পেট্রোলিয়াম যেগুলো এগুলো উৎপন্ন হচ্ছে। আমাদের কয়লা বা পেট্রোলিয়াম কি আগে কি মানুষ ছিল নাকি? না। সরি, এগুলো কি মানুষ নাকি? মানুষ কি পেট্রোলিয়াম? না। মূলত পেট্রোলিয়াম এগুলো তৈরি হচ্ছে মানুষ বা বিভিন্ন প্রাণীর মৃতদেহ থেকে তৈরি হচ্ছে। সেটা কিভাবে? যেহেতু আর মানুষের রূপটাই ওখানে নাই, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন হয়েছে, নতুন একটা ভিন্নধর্মী পদার্থ তৈরি হয়েছে। আর রাসায়নিক পরিবর্তন বলতে আমরা এটাই বুঝি, কোনো একটা বস্তু তার রাসায়নিক গঠনটা ভেঙে নতুন একটা ধর্মবিশিষ্ট যৌগে পরিণত হওয়াটাকে
রাসায়নিক পরিবর্তন বলে। আচ্ছা, তাহলে জীবাশ্ম জ্বালানি বলতে আমরা বোঝাচ্ছি, জীবাশ্ম বুঝেছি, জ্বালানি কি, যেগুলো আমরা জ্বালানির কাজে ব্যবহার করি, এটা হচ্ছে জ্বালানি। তখন জীবাশ্ম থেকে উৎপন্ন এই যৌগগুলো যেহেতু আমরা, এই পদার্থগুলো যেহেতু আমরা আমাদের জ্বালানিতে ব্যবহার করছি, এই জন্য আমরা জীবাশ্ম জ্বালানি বলি। জীবাশ্ম জ্বালানির সংখ্যা আপনারা এখান থেকেও দিতে পারেন, এই জীবাশ্ম থেকেও। তো জীবাশ্ম জ্বালানি বলে আমরা তিনটাকে বুঝবো। একটা হচ্ছে কি কয়লা, তারপর পেট্রোলিয়াম, গ্যাস, যেগুলো আমরা অ্যাকচুয়ালি পড়ে আসতেছি খনিজ বলে পড়ে আসতেছি। কঠিন তরল বা এগুলো শুধু এই উদাহরণ, আরও থাকতে পারে। যেমন কঠিনের মধ্যে আরও কত খনিজ রয়েছে, লোহার খনি রয়েছে, তামার খনি রয়েছে, অক্সিজেনের খনি রয়েছে, সিলিকনের খনিজ রয়েছে, আমি একটু আগে বলেছি। আচ্ছা, তো তারপরে হচ্ছে কয়লা সম্পর্কে আমরা এখন একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। কয়লাটা হচ্ছে একটা জীবাশ্ম জ্বালানি, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো কয়লা মূল উপাদান কি? কয়লার মূল উপাদান হচ্ছে কার্বন। তৃতীয় কথা হলো কয়লা আমরা পাই কোত্থেকে? কয়লা আমরা পাই বড় বড় উদ্ভিদের ধ্বংসাবশেষ থেকে। তাহলে এর মানে দাঁড়াচ্ছে কয়লা, পেট্রোলিয়াম কিন্তু আমরা উভয় জায়গা থেকে পাই না। কয়লা মূলত আমরা পাই বড় বড় উদ্ভিদের ধ্বংসাবশেষ থেকে। আচ্ছা, তবে সবগুলো কিন্তু জীবাশ্ম থেকেই পাচ্ছি। এবার আসি প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসটা হচ্ছে কি একটা জীবাশ্ম জ্বালানি। 2, পেট্রোলিয়াম থেকে আমরা এগুলো পাই। পেট্রোলিয়ামের একটা রূপান্তরিত হয়ে এটা প্রাকৃতিক গ্যাস উৎপন্ন হয়, এই জন্য আমরা বলি পেট্রোলিয়াম থেকে প্রাকৃতিক গ্যাসটা আমরা পাচ্ছি। আর পেট্রোলিয়ামের মধ্যে যেমন কয়লার উপাদান হচ্ছে কার্বন, তেমন পেট্রোলিয়ামের কিছু উপাদান রয়েছে। একটা হচ্ছে মিথেন, যেটা পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে মিথেন থাকতে পারে, এই উপাদানটা 80%, আমরা এমসিকিউর জন্য একটু মুখস্থ করে নিতে পারি। ইথেন থাকবে আমাদের 7%, প্রোপেন থাকবে আমাদের 6%, বিউটেন আইসোবিউটেন থাকবে 4%, আর প্যান্টেন থাকবে আমাদের 3%। এগুলো আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু স্মরণে রাখার চেষ্টা করব। তারপরে হচ্ছে আমাদের পেট্রোলিয়াম, তৃতীয় প্রকার, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার জন্য আমরা পাতন, স্ফুটনাঙ্ক নিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় জেনেছি। এই পেট্রোলিয়ামটি একটু বোঝার চেষ্টা করি। পেট্রোলিয়ামটা হচ্ছে একটা জীবাশ্ম জ্বালানি। আর এই পেট্রোলিয়ামটা আমরা পাই কোত্থেকে? কয়লা তো পাই আমরা একটা নির্দিষ্ট জায়গায়, বুঝতেই পেরেছি। তো পেট্রোলিয়ামটা আমরা পাই জুওপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন এবং মৃত প্রাণীর ধ্বংসাবশেষ থেকে। এখন জুওপ্লাঙ্কটনটা কি? জুওপ্লাঙ্কটনটা হলো পানিতে বসবাসকারী এক ধরনের প্রাণী, হচ্ছে কি জুওপ্লাঙ্কটন। তো আর ফাইটোপ্লাঙ্কটন, তাহলে আমাদের কনং প্রশ্নে যদি এরকম আসে বা এমসিকিউতে আসে, আমরা বলতে পারবো জুওপ্লাঙ্কটন হচ্ছে অ্যাকচুয়ালি প্রাণী। আর ফাইটোপ্লাঙ্কটন, ফাইটো দেখি বুঝতে হবে, ফাইটো বলে সাধারণত উদ্ভিদের দিকে ইঙ্গিত। এটা উদ্ভিদ, তার মানে এটা হচ্ছে শৈবাল। অ্যাকচুয়ালি এটা একটা শৈবাল। ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে কি পানিতে বসবাসকারী বা পানিতে অবস্থানরত একটা শৈবাল। শৈবাল হচ্ছে আমরা শ্যাওলা বলতে পারি। আচ্ছা, যাই হোক, জুওপ্লাঙ্কটন আর ফাইটোপ্লাঙ্কটন মৃত প্রাণীর ধ্বংসাবশেষ থেকে আমরা পাই পেট্রোলিয়াম। আর পেট্রোলিয়ামের একটা রূপান্তরিত রূপ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। আর পেট্রোলিয়ামের মূল উপাদান কি? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি? প্রথম অংশের দিকে যদি দেখি, হাইড্রো মানে হাইড্রোজেন, কার্বন, কার্বন বুঝলাম। হাইড্রোজেন আর কার্বন নিয়ে গঠিত যৌগকে আমরা বলতে পারি হাইড্রোকার্বন। সংজ্ঞাটা আশা করি নিতে পারবেন। আচ্ছা, এবার আসি আমরা অলরেডি ইতিমধ্যেই জেনেছি যে আমাদের পেট্রোলিয়ামটা সাধারণত মাটির অনেক নিচে থাকে, প্রায় 400 তলা পরিমাণ গভীরতা বলতে পারি আমরা, এত নিচে পেট্রোলিয়ামটা থাকে। তো ওখানে থাকার কারণে, ওখানে যেহেতু থাকে, তারপরে হচ্ছে কি মাটির মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু, বিভিন্ন ধরনের থাকতে পারে, ওগুলো পেট্রোলিয়ামের সাথে যেহেতু মিশ্রিত থাকে, পেট্রোলিয়ামটা আমরা পরিশোধিত পাই না। তো এখন সেখান থেকে আসতেছে অপরিশোধিত তেল বা অপরিশোধিত পেট্রোলিয়ামটা কি? বলতে পারি যে পেট্রোলিয়ামটা সরাসরি আমরা খনি থেকে পাই, মানে পেট্রোলিয়ামের যে খনি সেখান থেকে পাই, তাকে আমরা বলতে পারি অপরিশোধিত পেট্রোলিয়াম। কারণ ওখানে খনিতে সাধারণত পেট্রোলিয়ামটা শুধু পরিশোধিত থাকে না, এগুলো অপরিশোধিত সবগুলো পেট্রোলিয়াম। তো আর এগুলো আমরা ব্যবহারও করতে পারি না। আর অপরিশোধিত হয় এই জন্য কারণ ওখানে সালফার সহ বিভিন্ন ধরনের যৌগের একটা মিশ্রণ ওখানে থাকে। তো এখন আমরা তো এগুলো ব্যবহারই করতে পারবো না। কি করতে পারি? এমন কি উপায় আছে যে আমরা এগুলো ব্যবহার করতে পারি? হ্যাঁ, তো পেট্রোলিয়ামকে আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্য একটা উপায় আছে। সেটা হলো সরাসরি পেট্রোলিয়ামকে ব্যবহার না করে পেট্রোলিয়ামের যে উপাদান সেগুলোকে ভাগ ভাগ করে 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 আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। আচ্ছা, একটা কথা হলো যে পেট্রোলিয়ামের মধ্যে মূল উপাদান তো হাইড্রোকার্বন। এখন এই হাইড্রোকার্বনটা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। পেট্রোলিয়ামের এক এক অংশে এক এক ধরনের হাইড্রোকার্বন এর অংশগুলো। তো এখন পেট্রোলিয়ামকে যদি আমরা অংশ বিভক্ত করি, এটাকে বলা হয় আংশিক, মানে অংশটাকে আংশিক বলছি।
এবার পাতন, যেটা আমরা একটু আগে পড়েছি, পাতন বলে ইঙ্গিত দিচ্ছি আমি, তরলকে আমরা বাষ্পে পরিণত করব, তারপর বাষ্প থেকে তরলে পরিণত করো, এটা হচ্ছে পাতন। তাহলে আংশিক পাতন বলতে অংশে অংশে বিভক্ত করে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা পেট্রোলিয়ামটাকে বিভিন্ন অংশে বিভক্ত করতে পারি। আর এই বিভক্ত কেন করছি বলছি, এটা করার ফলে আমরা পেট্রোলিয়াম থেকে অনেক ধরনের উপাদান পেতে পারি, আর এই উপাদানগুলো আমরা বিভিন্ন নানা রকম কাজে ব্যবহার করতে পারি, কিন্তু সবগুলোকে একই কাজে একই সাথে ব্যবহার করতে পারি না। ওটা হচ্ছে কি আমাদের এই অপরিশোধিত তেলের মতো থাকবে, তখন আমরা এক একটা অংশকে এক এক কাজে ব্যবহার করি। আচ্ছা, তো আংশিক পাতনটা আপনারা কিছুটা বুঝতে পারছেন যে পেট্রোলিয়াম, এই তরল পেট্রোলিয়ামটাকে আমরা তাপ দেওয়ার মাধ্যমে, পাতন বললে এখানে তাপ অবশ্যই দিতে হবে। তো যেমন দেখতে পাচ্ছেন এটা 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 হচ্ছে এই কলম, এখানে আংশিক পাতনের মধ্যে, এই পাতনটার মধ্যে কতগুলো কলাম থাকে। এই যে আমি এখানে লিখেছি, বইয়ের যে চিত্রটা আপনারাও আঁকার চেষ্টা করবেন, আপনাদের আর সুন্দর করে আঁকতে পারবেন। এই যে এখানে একটা কয়েকটা কলাম, 1 2 3 4 এম করে কয়েকটা কলাম দিলাম। এখন এই কলামগুলো দ্বারা, আংশিক পাতনের এই কলামগুলো দ্বারা আমি বোঝাচ্ছি যে যখন আমরা তাপ দিব, ধরুন এটা হচ্ছে একটা চুল্লি, এখানে পেট্রোলিয়ামকে নিয়ে যখন আমরা তাপ দিব, তখন এটার পেট্রোলিয়ামের এই প্রক্রিয়ায় পেট্রোলিয়ামগুলো বিভিন্ন অংশে বিভক্ত হয়ে যায়। এই অংশে কিছু যাবে, এই অংশে কিছু যাবে, এই অংশে এই অংশ। আচ্ছা, এখন পেট্রোলিয়ামের কোন অংশটা এই কলামে আসবে, কোন অংশ এই কলামে, দ্বিতীয় কলামে কোন অংশ, সেটা নির্ভর করছে স্ফুটনাঙ্কের উপর। আমরা জানি সকল পদার্থের স্ফুটনাঙ্ক সমান নয়। প্রত্যেকটা পদার্থ বা বিশুদ্ধ পদার্থে একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে। আর স্ফুটনাঙ্ক মানে আমরা জানি যে তাপমাত্রায় কোনো একটা পদার্থ তরল থেকে বাষ্পে পরিণত হয় তাকে আমরা বলি স্ফুটনাঙ্ক। তাহলে আর একটা তাপমাত্রা, স্ফুটনাঙ্ক চলে একটা তাপমাত্রা। তো পেট্রোলিয়ামের মধ্যে যেহেতু বিভিন্ন ধরনের পদার্থ থাকে, যেমন আমরা যদি অগ্রিম নামগুলো পড়ে ফেলি পেট্রোলিয়ামের বিভিন্ন অংশ, যেমন পেট্রোলিয়ামের একটা অংশ হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস, তারপর পেট্রোলিয়ামের আরেকটা অংশ হচ্ছে গ্যাসোলিন, আরেকটা হচ্ছে ন্যাপথা, তারপর হচ্ছে ক্যারোসিন, ডিজেল তেল, তারপর হচ্ছে কি লুব্রিকেটিং তেল, জ্বালানি তেল, বিটুমিন। এগুলো কতগুলো অংশ, এগুলো আমরা সবগুলো পেয়েছি পেট্রোলিয়াম থেকে। এখন এগুলো আসলে পাই কিভাবে? এটা পাই আংশিক পাতনের প্রক্রিয়া। আংশিক পাতন, যখন আমরা পেট্রোলিয়ামের মধ্যে তাপ দিই, তখন বিভিন্ন অংশের স্ফুটনাঙ্ক ভিন্ন হওয়ার কারণে, ধরুন যখন তাপমাত্রা 1 থেকে নিয়ে 20 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে, 20 ডিগ্রি সেলসিয়াসে যখন পৌঁছে, তখন কি হয়, এই আমাদের পেট্রোলিয়াম গ্যাসটা আসে, পৃথক হয়ে যায়, উপর পেট্রোলিয়াম গ্যাসটা এই কলামে চলে আসে। মানে এটার হচ্ছে কি পেট্রোলিয়াম গ্যাসের স্ফুটনাঙ্কটা সবচেয়ে কম, যার কারণে এটা এই উপরের কলামে চলে আসে। আর এই আংশিক পাতনের মধ্যে সবচেয়ে উপরের কলামের তাপমাত্রা থাকে কম, আর সবচেয়ে নিচের এটা তাপমাত্রা খুব বেশি। যেহেতু এটার স্ফুটনাঙ্ক কম, এটা উপরে চলে যায় এবং সেখানে এই পেট্রোলিয়াম গ্যাসটা কিসে থাকে, বাষ্পে থাকে। তো আর সেখান থেকে আমরা এগুলোকে তরলে পরিণত করি। পাতনটার দিকে একটু খেয়াল করুন, প্রথমে এটা তরল ছিল, যখন আর এখানে আসছে এটা কিভাবে, বাষ্প হয়ে। তাহলে বুঝতেই পারছি আমরা পাতনটার মধ্যে হচ্ছে কি তরল থেকে বাষ্পে পরিণত হবে, তারপর আবার এই বাষ্পটা তরলে পরিণত হয়। প্রাকৃতিক গ্যাসকে আমরা প্রাকৃতিক গ্যাসকে একটু পরেই পড়বো, প্রাকৃতিক গ্যাসকে আমরা তরলে পরিণত করে বিভিন্ন ধরনের সিলিন্ডার গ্যাস এগুলোকে নিয়ে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। আচ্ছা, তারপরে হচ্ছে দ্বিতীয় প্রকার। তো আমাদেরকে যদি পেট্রোলিয়াম গ্যাস, শুধু এখন এগুলো বাদ দিল, পেট্রোলিয়াম গ্যাসের সংজ্ঞা যদি পরীক্ষায় আসে, পেট্রোলিয়ামের সংজ্ঞা কি, তখন আমরা বলবো অংশ কলামের, এগুলোকে আমরা এক একটা অংশ কলাম বলতে পারি বা আংশিক কলাম। অংশ কলামের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে পৃথককৃত অংশকে আমরা বলতে পারি পেট্রোলিয়াম গ্যাস। এখান থেকে দেখে আপনারা সংজ্ঞাগুলো বলবেন, সংজ্ঞাগুলো নাহলে মুখস্থ থাকবে না, চিত্রটা দেখে আমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করব। এগুলো হচ্ছে এক একটা অংশ কলাম, 1টা 2টা 3টা এম করে করে অনেক আছে। অংশ কলামের যে অংশ কলামের 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৃথককৃত অংশ, যে অংশটা পৃথক হয়ে যাবে এই তাপমাত্রায় এসে, সেটাকে আমরা বলবো পেট্রোলিয়াম গ্যাস। তারপরে হচ্ছে কি এবার গ্যাসোলিন। গ্যাসোলিনটা হয়
21 ডিগ্রি সেলসিয়াস থেকে নিয়ে 70 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, অর্থাৎ 21 ডিগ্রি সেলসিয়াস থেকে নিয়ে 70 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গ্যাসোলিনটা পৃথক হয়ে যায় পেট্রোলিয়াম থেকে। এগুলো হচ্ছে কি পৃথকটা হচ্ছে স্ফুটনাঙ্কের কারণে। এই প্রাকৃতিক গ্যাসটা পৃথক কেন হয়েছে এটার থেকে, তার স্ফুটনাঙ্ক বেশি বলে সেটা আগে আগে বাষ্প হয়ে গেছে। কিন্তু গ্যাসোলিনের স্ফুটনাঙ্ক একটু বেশি হওয়ার কারণে এটা একটু পরে বাষ্পীভূত হচ্ছে। পেট্রোলিয়ামটার সম্পূর্ণ অংশটা কিন্তু একই সময়ে বাষ্পীভূত হতে পারছে না, কারণ এটা হচ্ছে একটা মিশ্রণ, বিভিন্ন ধরনের মিশ্রণ। যদি শুদ্ধ হতো, যদি এটা পরিশুদ্ধ থাকতো, তাহলে একই সময়ে স্ফুটনাঙ্ক হয়ে যেত, মানে স্ফুটিত হয়ে যেত। তো আচ্ছা, বুঝতেই পারছি গ্যাসোলিনটা একটা নির্দিষ্ট তাপমাত্রা, সেটা হচ্ছে 21 ডিগ্রি থেকে 36 ডিগ্রি তাপমাত্রা। তো এখান থেকে আমরা সংজ্ঞা যদি দিই, অংশ কলামের 21 ডিগ্রি থেকে 20 ডিগ্রি 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৃথকীকৃত অংশকে আমরা বলতে পারি গ্যাসোলিন। এভাবে আসবে ন্যাপথা। ন্যাপথা এটা হচ্ছে এখান থেকে 71 ডিগ্রি সেলসিয়াস থেকে নিয়ে তাপমাত্রায় ন্যাপথা পৃথক হয় 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তারপর হচ্ছে আমাদের ক্যারোসিন, ন্যাপথার পরে আসে ক্যারোসিন। এভাবে তারপর ডিজেল তেল আসবে, লুব্রিটিং তেল আসবে, জ্বালানি তেল আসবে, বিটুমিন, যেগুলোর আমরা একটু পরেই পড়ছি। তাহলে এটাই হচ্ছে কি আংশিক পাতনের একটা মূল ধারণা। আচ্ছা, এখন আসি আমরা প্রথম প্রকারে যাই। আংশিক প্রথম প্রকারটা হচ্ছে আমাদের পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলিয়াম গ্যাস কাকে বলে আমরা সংজ্ঞাটা লিখতে পারবো আশা করি, ওই যে ওটার দিকে তাকাই। এখন পেট্রোলিয়াম গ্যাসের যদি স্ফুটনাঙ্কটা কি, আমাদের পেট্রোলিয়ামের আরও কিছু এমসিকিউর জন্য আমরা শিখে রাখবো। পেট্রোলিয়াম গ্যাসের স্ফুটনাঙ্কটা কি বা কতটুকু? স্ফুটনাঙ্কটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে নিয়ে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর এখানে কার্বন সংখ্যা, পেট্রোলিয়ামটা যেহেতু হচ্ছে কি আমাদের পেট্রোলিয়াম গ্যাসটা হচ্ছে পেট্রোলিয়াম, আর পেট্রোলিয়ামের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন, তাহলে এদের সবগুলো হচ্ছে হাইড্রোকার্বন। তখন এই হাইড্রোকার্বনের কার্বন সংখ্যা কয়টি? কার্বন সংখ্যা থাকবে 1 থেকে 4 পর্যন্ত, হয়তো 1টা অথবা 4 পর্যন্ত, এরকম বলতে পারি C1 C4। আচ্ছা, শতকরা এখন পেট্রোলের মধ্যে বা পেট্রোলিয়ামের মধ্যে পেট্রোলিয়াম গ্যাস শতকরা কত অংশ থাকতে পারে? শতকরা 2 অংশ থাকবে। আর এর ব্যবহার কোথায়? পেট্রোলিয়াম গ্যাসকে আমরা একটু আগেই জেনেছি, পেট্রোলিয়াম গ্যাসটা আমরা জ্বালানির কাজে ব্যবহার করি, জ্বালানির কাজে, তারপরে বিভিন্ন ক্ষেত্রে তাপ উৎপাদনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। জ্বালানি আর তাপ উৎপাদনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে কি পেট্রোলিয়াম সম্পর্কে একটা মৌলিক ধারণা। এবার আসি পেট্রোল। পেট্রোলটাও আমরা, পেট্রোলের অপর নাম হচ্ছে গ্যাসোলিন। এই যে অপর নাম, একটা অপশন আমি এখানে রেখেছি, অপর নাম যদি আমাদেরকে জানতে চায়। পেট্রোলের অপর নাম হচ্ছে গ্যাসোলিন। তারপর হচ্ছে কি শতকরা অংশ কতটুকু? আচ্ছা, আমরা সিরিয়াল বাই আসি। স্ফুটনাঙ্ক কতটুকু? স্ফুটনাঙ্কটা হচ্ছে কি 21 ডিগ্রি সেলসিয়াস থেকে নিয়ে, আপনি যদি পেট্রোলিয়াম গ্যাসটা মনে রাখেন তাপমাত্রা, তাহলে পেট্রোলেরটাও ধারাবাহিকভাবে বলতে পারবেন। 21 ডিগ্রি সেলসিয়াস থেকে নিয়ে এটা হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর কার্বন সংখ্যা কতটুকু থাকবে? পেট্রোলের কার্বন সংখ্যা হবে 5 থেকে নিয়ে 10 পর্যন্ত। আচ্ছা, শতকরা কত অংশ পেট্রোল থাকবে? আমাদের পেট্রোলিয়ামের শতকরা কত অংশ? শতকরা 5 ভাগ হচ্ছে আমাদের পেট্রোল। আর এটার ব্যবহার, পেট্রোল আমরা বিভিন্ন পেট্রোকেমিক্যালে ব্যবহার করি, জ্বালানির জন্য পেট্রোল আমরা ব্যবহার করে থাকি, যানবাহনের ক্ষেত্রে, তারপরে জ্বালানির জন্য আমরা পেট্রোলটা ব্যবহার করে থাকি। পেট্রোকেমিক্যাল, বিশেষ করে পেট্রোলটা আমরা ব্যবহার করি যানবাহন বলতে পারি, যানবাহন ও পেট্রোকেমিক্যাল শিল্পে আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের পদার্থ তৈরি করতে। আচ্ছা, এবার আমরা জানবো তৃতীয় প্রকার হচ্ছে কি ন্যাপথা। ন্যাপথা এর স্ফুটনাঙ্ক কত? ন্যাপথা এর সংজ্ঞা আমরা দিতে পারবো। সব ন্যাপথা হচ্ছে এই অংশ কলামের 71 থেকে নিয়ে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে অংশটা, যে পেট্রোলিয়ামের যে অংশটা পৃথক হবে, পৃথকীকৃত অংশকে আমরা ন্যাপথা বলবো। স্ফুটনাঙ্ক কত? 71 ডিগ্রি সেলসিয়াস থেকে নিয়ে 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর এটার কার্বন সংখ্যা কতটুকু? ন্যাপথা এর কার্বন সংখ্যা হলো 7 থেকে নিয়ে 14। আর
শতকরা কত অংশ ন্যাপথা থাকে? শতকরা 10 ভাগ থাকে পেট্রোলিয়ামে ন্যাপথা। আর ন্যাপথার ব্যবহার কি? ন্যাপথার ব্যবহারটা ন্যাপথাকে আমরা জ্বালানি হিসাবে এবং পেট্রোকেমিক্যাল শিল্পে ব্যবহার করতে পারি। তাহলে আমরা বলতে পারি এটা জ্বালানি, আর আরেকটা লাগবে না, জ্বালানি আর পেট্রোকেমিক্যাল শিল্পে আমরা ব্যবহার করি। আর কেরোসিন, এখন আমরা জানবো কেরোসিনটা। কেরোসিনটাও একইভাবে আমরা সংজ্ঞা দিয়ে যাব। আর স্ফুটনাঙ্ক কত? কেরোসিনের স্ফুটনাঙ্ক হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস থেকে নিয়ে 170 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর কার্বন সংখ্যা হবে এর 11 থেকে নিয়ে 16 পর্যন্ত। আর শতকরা কত ভাগ থাকবে? 13 ভাগ থাকবে আমাদের কেরোসিন পেট্রোলিয়ামে। এর ব্যবহার কি? জেট ইঞ্জিনে আমরা কেরোসিন ব্যবহার করি, জেট ইঞ্জিনে কেরোসিনটা ব্যবহার করা হয়। এখন হচ্ছে কি আমরা জানবো ডিজেল। ডিজেলের স্ফুটনাঙ্ক বা কতটুকু প্রথমে জানবো। প্রথমে আমরা ডিজেলের সংখ্যাটা লিখব, তারপরে এর স্ফুটনাঙ্ক কতটুকু। 171 ডিগ্রি সেলসিয়াস থেকে নিয়ে ডিজেল স্ফুটনাঙ্ক হচ্ছে 270 পর্যন্ত। আর এর কার্বন সংখ্যা কতটুকু? 17 থেকে নিয়ে 20 পর্যন্ত। আর ডিজেলের ব্যবহার কি? ডিজেলটা আমরা ব্যবহার করতে পারি জ্বালানি হিসাবে, পিচ্ছিলকারক পদার্থ ও দ্রাবক হিসাবে। কয় জায়গায়? জ্বালানি, পিচ্ছিলকারক পদার্থ, আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের প্যারাফিন মোম। প্যারাফিন মোমটা এর স্ফুটনাঙ্ক একটু বেশি, যেটা 271 ডিগ্রি সেলসিয়াস থেকে নিয়ে একদম 340-এরও বেশি হতে পারে। কার্বন সংখ্যা হচ্ছে কি 20 থেকে নিয়ে 30। আর এর ব্যবহার কোথায়? টয়লেট্রিজ ও ভ্যাসলিন তৈরিতে আমরা ব্যবহার করি। টয়লেট্রিজ ও এটা আমরা ব্যবহার করতে পারি ভ্যাসলিন ব্যবহার করি। আর পিচ কি? সর্বশেষ হচ্ছে পিচ, একদম বিটুমিন, যেটা আমরা নাম পড়ে এসেছি ওখানে আংশিক কলামে বিটুমিন। এই পিচটা হচ্ছে অ্যাকচুয়ালি বিটুমিন। তো স্ফুটনাঙ্ক কি? এর স্ফুটনাঙ্ক কত? 340-এরও বেশি, একদম সর্বোচ্চ তাপমাত্রা পর্যন্ত 340 থেকে নিয়ে সর্বোচ্চ তাপমাত্রা যতটুকু হয়। আর এর কার্বন সংখ্যা কতটুকু? এর কার্বন সংখ্যা, পিচের কার্বন সংখ্যা হচ্ছে 30-এরও অধিক, 30-এর চেয়ে এখন বাড়তে থাকবে। আচ্ছা, এর ব্যবহার কতটুকু? এর ব্যবহার কি? আমরা রাস্তা তৈরিতে এর ব্যবহার করি, রোডস, বিভিন্ন রাস্তা মেরামত তৈরিতে আমরা পিচ ব্যবহার করি। আচ্ছা, রাস্তা তৈরিতে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, তো এগুলো ছিল আমাদের 11তম অধ্যায়ের একদম বেসিক লেভেলের কিছু পড়া। প্রথম অংশটা আমরা জানলাম আমাদের অধ্যায় রিলেটেড নামটার সঙ্গে যেগুলো একদম খুবই সেগুলো জানলাম। তো আমরা সামনের ভিডিওগুলোতে বা পরবর্তী ভিডিওগুলোতে আরও বিস্তারিত জানবো জীবাশ্ম জ্বালানির বা জৈব যৌগগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো, যেগুলো আসল পড়া হচ্ছে সামনে। কারণ আপাতত এগুলো এমসিকিউর জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ ছাড়াও আমরা যদি একটু ভালোভাবে বুঝতে চাই অধ্যায়টা, সেটার জন্য আমাদের এগুলো গুরুত্বপূর্ণ। তো একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন আর এগুলো শিখে ফেলবেন। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজ এটুকু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।